প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। বর্তমানে করোনাকালীন মহামারীর সময়ে তোমাদের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি আবারও হাজির হয়েছি। আজকে আমি তোমাদের ক্লাস নিব নবম-দশম শ্রেণীর রসায়ন বিষয়ের একাদশ অধ্যায়ের 5 নম্বর লেকচার নিয়ে। এর আগে আমি 4টে লেকচার দিয়েছি এই অধ্যায়ে। আজকে হলো আমাদের পঞ্চম এবং সর্বশেষ লেকচার। এই লেকচারে আজকে আমরা আলোচনা করব, দেখো পাঠের বিষয়ে থাকবে অ্যালকোহল, অ্যালডিহাইড ও জৈব অ্যাসিডের ব্যবহার, পলিমারকরণ বিক্রিয়া, জৈব এবং অজৈব যৌগের মধ্যে পার্থক্য। আমরা গত ক্লাসে অ্যালকোহল, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড প্রস্তুতি শিখেছিলাম। আজকে আমরা দেখব সেইগুলোর ব্যবহার দেখব। দেখো, আমাদের অ্যালকোহলের জন্য আমরা গত ক্লাসে তো বলেছিলাম, তোমাদের নিশ্চয় মনে আছে যে অ্যালকোহলের কার্যকরী মূলক থাকবে বন্ড OH। হাইড্রোক্সিল মূলক থাকলে আমরা বুঝবো সেই যৌগটা কি অ্যালকোহল। যদি বন্ড CH থাকে তাহলে এই মূলকটা থাকলে সেটা বুঝবো আমরা অ্যালডিহাইড, এবং বন্ড COOH এটা থাকলে আমরা বুঝবো সেটা জৈব অ্যাসিড। দেখো তাহলে এটা যে বন্ড OH মূলকযুক্ত জৈব যৌগ অ্যালকোহল। বন্ড OH মূলক জৈবযুক্ত কী হবে আমাদের? অ্যালকোহল। বন্ড CHO মূলকযুক্ত জৈব যৌগ হলো আমাদের অ্যালডিহাইড। তারপরে দেখো আমাদের বন্ড COOH মূলকযুক্ত জৈব যৌগ হলো আমাদের জৈব অ্যাসিড। কী হবে আমাদের? জৈব অ্যাসিড। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো প্রথমে আমাদের আসা যাক অ্যালকোহল অর্থাৎ বন্ড OH মূলক। এই অ্যালকোহলের ব্যবহার দেখো, অ্যালকোহলের বহুবিধ আমাদের ব্যবহার আছে। আমাদের অ্যালকোহলকে মূলত ঔষধ, কসমেটিক্স শিল্পে দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়। যেমন ফার্মাসিউটিক্যালস গ্রেডের ইথানলকে ঔষধ শিল্পে ব্যবহার করা হয়, এবং রেকটিফাইড স্পিরিটকে আমাদের হোমিও ঔষধ হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, যেটা আমরা হোমিওপ্যাথিক ঔষধ বলি। তাহলে আমরা দেখব রেকটিফাইড স্পিরিটের সংজ্ঞা দেখব। ইথানলের 96% জলীয় দ্রবণকে রেকটিফাইড স্পিরিট বলে। রেকটিফাইড স্পিরিট বলে। ঠিক আছে, যেটা আমাদের হোমিও ঔষধ শিল্পে ব্যবহার করা হয়। তাছাড়াও দেখো, এই ইথানলকে আমাদের কসমেটিক্স শিল্পে ব্যবহার করা হয়, কিন্তু এই কসমেটিক্স শিল্পে ব্যবহার করার পূর্বে ইথানলকে আমাদের দুর্গন্ধমুক্ত করে নিতে হয়। তারপরে আমাদের আসছে এই ইথানলের সাথে, দেখো এই ইথানলের সাথে বিভিন্ন খাদ্য ব্যতীত অন্যান্য শিল্পে ব্যবহার করার জন্য এই ইথানলের সাথে সামান্য পরিমাণে আমাদের মিথানল যৌগে বিষাক্ত করা হয়। কি বললাম? এই রেকটিফাইড স্পিরিটের সাথে সামান্য পরিমাণ মিথানল যৌগে কী করা হবে? সেটাকে বিষাক্ত করা হবে। আমাদের তখন এই যৌগটার নাম হবে মেথিলেটেড স্পিরিট। মেথিলেটেড স্পিরিট দেখো কোথায় ব্যবহার করা হয়? এই মেথিলেটেড স্পিরিট মূলত আমাদের আসবাবপত্র, কাঠের আসবাবপত্রকে বার্নিশ করার কাজে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, এখন এই ইথানল বা বিভিন্ন অ্যালকোহল জাতীয় যে জিনিসগুলো আমরা প্রস্তুত করি, মূলত গতদিন আমরা বলেছিলাম, তারপর আজকে দেখব অ্যালকোহল প্রস্তুত করা হয়। অ্যালকোহল প্রস্তুত করা হয়
স্টার্চ জাতীয় পদার্থ। কি জাতীয় পদার্থ বললাম? স্টার্চ, যেটা আমাদের গম, ভুট্টা, তারপরে কি আলু এইগুলো থেকে কোন প্রক্রিয়ায়? গাজন প্রক্রিয়ায়, গাজন প্রক্রিয়া, যেটা আমরা ইংরেজিতে বলি ফার্মেন্টেশন। কোন প্রক্রিয়া বললাম? ফার্মেন্টেশন। এই প্রক্রিয়ায় আমরা এই জিনিসগুলো থেকে আমরা স্টার্চ থেকে অ্যালকোহল প্রস্তুত করতে পারি। বাংলাদেশের একটা বৃহৎ চিনিকল আছে, যেটা এশিয়ার বৃহৎ চিনিকল, তোমরা সবাই জানো নিশ্চয়, যেটা হলো কেরু অ্যান্ড কোম্পানি, দর্শনায় অবস্থিত। কেরু অ্যান্ড কোম্পানি, সেটা আমাদের এই চিনি শিল্পের উপজাত হলো আমাদের চিটাগুড়। চিনি শিল্পের উপজাতকে বললাম চিটাগুড়। এই চিটাগুড় থেকে আমাদের গাজন প্রক্রিয়ায় এই অ্যালকোহল প্রস্তুত করা হয়। আমাদের বাংলাদেশের এই অ্যালকোহলের চাহিদা পূরণ করে দর্শনায় অবস্থিত কেরু অ্যান্ড কোম্পানি চিনিকল। ঠিক আছে, তাহলে এইগুলো আমরা দেখলাম অ্যালকোহলের ব্যবহার। এরপরে আসে দেখো অ্যালডিহাইডের ব্যবহার। আমরা প্রথমত একটা দেখেছি অ্যালডিহাইডের ব্যবহার, গত ক্লাসে আমরা বলেছিলাম, আমরা আজকে আবারও বলবো। দেখো অ্যালডিহাইডের ব্যবহারের মধ্যে আমাদের এখন আসবে মিথানল বা ফর্মালডিহাইড। মিথানেল বা ফর্মালডিহাইড, মিথানেল HCHO বা ফর্মালডিহাইডের 30 to 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। ফরমালিন আমরা যেটা গত ক্লাসেও বলেছিলাম, ফরমালিন বলে। এই ফরমালিনের কাজ হচ্ছে মৃত জীবজন্তু বা প্রাণী ল্যাবে ব্যবহার করার জন্য যে নমুনা, সেইগুলোকে আমাদের সংরক্ষণ করার জন্য এই ফরমালিন ব্যবহার করা হয়। তারপরেও দেখো এই ফরমালিনের মিথানেলের জলীয় দ্রবণকে অতি নিম্ন চাপে উত্তপ্ত করলে ডেরালিন নামক পলিমার তৈরি হয়। ডেরালিন নামক পলিমার তৈরি হয়। অর্থাৎ আমাদের পরীক্ষায় আসতে পারে যে ডেরালিন কি? তাহলে কি বলবো? যে মিথানলের জলীয় দ্রবণকে অতি নিম্নচাপে উত্তপ্ত করলে যে পলিমার উৎপন্ন হয় তাকে ডেরালিন বলে। এই ডেরালিন দিয়ে আমাদের যে প্লাস্টিকের চেয়ার, প্লাস্টিকের ডাইনিং টেবিল, বালতি, এইগুলো আমাদের এই ডেরালিন নামক পলিমার থেকে তৈরি করা হয়। তারপরে দেখো ইউরিয়া এবং ফর্মালডিহাইডের ঘনীভবন বিক্রিয়ায় যে ইউরিয়া ফর্মালডিহাইড রেজিন তৈরি হয়, সেই ইউরিয়া ফর্মালডিহাইড রেজিন দিয়ে আমরা আমাদের গৃহে ব্যবহৃত প্লেট, গ্লাস, মগ এইগুলো তৈরি করা হয়। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে আমরা দেখলাম অ্যালডিহাইডের ব্যবহার। এবার আসলে দেখো জৈব অ্যাসিডের ব্যবহার। জৈব অ্যাসিডের ব্যবহারের মধ্যে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড আছে। লেবুতে আছে কি? সাইট্রিক অ্যাসিড, আমাদের আপেলে আছে ম্যালিক অ্যাসিড, এই যে বিভিন্ন, তেঁতুলে আছে টার্টারিক অ্যাসিড। এই বিভিন্ন অ্যাসিডগুলো আমাদের শরীরের জন্য এটা আমরা সবসময় খাই এবং উপকারী। এই জৈব অ্যাসিড এই কাজে ব্যবহার করে। আরেকটা আছে দেখো, জৈব অ্যাসিড আমাদের খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহার করি। দেখো কিভাবে, দেখো সেই জৈব অ্যাসিডে বলেছিলাম ইথানোয়িক অ্যাসিডের অর্থাৎ বা অ্যাসিটিক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে
ভিনেগার বলে, ভিনেগার বলে। তাহলে আমরা এই যে ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% যে জলীয় দ্রবণ ব্যবহার করছি সেটাকে আমরা বলছি কি ভিনেগার। এই ভিনেগার আমাদের খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম এখন অ্যালকোহল, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিডের কি ব্যবহারগুলো আমরা দেখলাম। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসা যাক আমরা পলিমারকরণ বিক্রিয়া। তাহলে 1 নম্বর আমাদের হয়ে গেল, এবার আসছে আমাদের পলিমারকরণ বিক্রিয়া। পলিমার, এই পলিমার একটা হলো গ্রিক শব্দ যেটা দুটি শব্দের সমন্বয়ে গঠিত, পলি এবং মেরাজ। পলিমার শব্দ কয়টি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত বললাম? দুইটি, একটা হলো পলি আর একটা হলো মেরাজ। এই পলি শব্দের অর্থ হলো অনেক এবং মেরাজ শব্দের অর্থ হলো অংশ। তাহলে এখান থেকে বলতে পারছো কোনো, তাহলে পলিমারকরণ বিক্রিয়ায় আমরা বলতে পারি তাহলে এবার আমরা আলোচনা করব পলিমারকরণ বিক্রিয়া। পলিমারকরণ বিক্রিয়া, পলিমারকরণ বিক্রিয়া। দেখো তাহলে পলিমার আমি আগেই বললাম, তাহলে কোনো পদার্থের, যে বিক্রিয়ায় কোনো পদার্থের অসংখ্য অণু পরস্পরের সাথে বিক্রিয়া করে যে বৃহৎ অণু গঠন করে সেই বিক্রিয়াকে পলিমারকরণ বিক্রিয়া বলে। যে বিক্রিয়ায় কোনো পদার্থের, যে বিক্রিয়ায় কোনো পদার্থের অসংখ্য অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে বৃহৎ অণু গঠন করে তাকে পলিমারকরণ বিক্রিয়া বলে। পলিমারকরণ বিক্রিয়া বলে। তাহলে দেখো পলিমারকরণ বিক্রিয়ায় কোনো একটা পদার্থের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু পরস্পরের সাথে যুক্ত হচ্ছে। তাহলে এই পলিমারকরণ বিক্রিয়ায় যে পদার্থের যে ছোট ছোট অসংখ্য অণুটা যুক্ত হচ্ছে সেই ছোট ছোট অণুটাকে আমরা বলা হচ্ছে মনোমার। কি বলা হচ্ছে? মনোমার। আর যে বৃহৎ অণুটা গঠিত হচ্ছে সেটাকে বলা হচ্ছে আমাদের পলিমার। যেমন দেখো আমাদের যদি এই এ এবং বি এই অণুটা পরস্পরের সাথে যুক্ত হয় তাহলে এরকম এবি, এই যে এবি এবি, এইভাবে আমাদের এটা যুক্ত হচ্ছে, তার মানে কন্টিনিউয়াস থাকবে। তাহলে এ কী হচ্ছে, এই এবিটা, এই দেখো এই এবিটা বারবার যুক্ত হচ্ছে, এই এবিটা বারবার যুক্ত হচ্ছে। তাহলে এই বিক্রিয়ায় এই এবি অংশটা হলো তার কি মনোমার, যেহেতু এই ক্ষুদ্র অংশটাই বারবার যুক্ত হচ্ছে, এটা হলো এই বিক্রিয়ায় কি মনোমার। এর ফলে যে পলিমারটা আমাদের তৈরি হবে সেটাকে আমরা লিখতে পারবো এরকম, এই যে এ বি এরকম এন সংখ্যক আমাদের যুক্ত হচ্ছে। তাহলে এটা কিন্তু এ বির একটা পলিমার। তাহলে পলিমারে যদি দুইটা অণু মনোমার যুক্ত থাকে তাহলে সেটাকে বলবো ডাইমার, যদি তিনটা অণু যুক্ত থাকে তাহলে বলবো ট্রাইমার। এখন গঠনের ভিত্তিতে পলিমারকরণ বিক্রিয়া দুই ধরনের বা পলিমার দুই ধরনের। গঠনের ভিত্তিতে পলিমার দুই ধরনের, আমরা এটা একটু মুছে দিই। গঠনের ভিত্তিতে পলিমার দুই প্রকার। এক হলো সংযোজন পলিমার,
আরেকটা হলো আমাদের ঘনীভবন পলিমার, ঘনীভবন পলিমার, কনডেনসেশন পলিমার। তাহলে এখন আমরা আসবো সংযোজন পলিমার, সংযোজন পলিমার। দেখো সংযোজন পলিমার বলবো যে পলিমারকরণ বিক্রিয়ায়, যে পলিমারকরণ বিক্রিয়ায় অসংখ্য ক্ষুদ্র অণু, অসংখ্য ক্ষুদ্র অণু সরাসরি পরস্পরের সাথে যুক্ত হয়ে বৃহৎ অণু গঠন করে তাকে সংযোজন পলিমার বলে। সংযোজন পলিমার বলে। এই সংযোজন পলিমারের মধ্যে দেখো আমাদের সবচেয়ে পরিচিত একটা উদাহরণ আছে, যেটা আমরা সবসময়ই ব্যবহার করি বাজার করতে গেলে, যে কোনো জিনিস ক্যারি করতে গেলে আমরা হরহামেশাই নিয়ে আসি। হ্যাঁ, নিশ্চয়ই বুঝতে পারছো কোনটার নাম বলছি। সেটা হলো, দেখো আমাদের নাম কি বললাম, পলিথিন। কি নাম? পলিথিন। পলিথিন এই পলিথিনটা আমাদের তৈরি হচ্ছে, দেখো কিভাবে, যে ইথিনের অসংখ্য অণু। কিসের অসংখ্য অণু? ইথিনের অসংখ্য অণু। এই যে ইথিন, এটার নাম ইথিন, CH2 ডাবল বন্ড CH2। এই ইথিনের অসংখ্য অণু পরস্পরের সাথে যুক্ত হবে। কিসের শর্তে? ইথিনের অসংখ্য অণু 1000 atm চাপে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সামান্য অক্সিজেনের উপস্থিতিতে পরস্পরের সাথে যুক্ত হয়ে আমাদের তৈরি করবে কি? এটা পলিথিন। ঠিক আছে, তাহলে এটা আমাদের হয়ে গেল, কি বললাম, পলিথিন। এরপরে আসছে দেখো আমাদের পলিপ্রোপিন। পলিপ্রোপিন, এই পলিপ্রোপিনটা আমাদের আসছে যে প্রোপিনের অসংখ্য অণু, প্রোপিন CH2 ডাবল বন্ড CH বন্ড CH3। এই প্রোপিনের অসংখ্য অণু 140 atm চাপে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টাইটেনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে, টাইটেনিয়াম কিসে? ট্রাইক্লোরাইডের উপস্থিতিতে বিক্রিয়া করে আমাদের তৈরি করছে পলিপ্রোপিন। পলিপ্রোপিন। ঠিক আছে, এটা আমাদের নাম হলো পলিপ্রোপিন। পলিপ্রোপিন, পলিপ্রোপিন। এরপরে দেখো আমাদের আসছে PVC, অর্থাৎ পলিভিনাইল ক্লোরাইড। পলিভিনাইল ক্লোরাইড, পলিভিনাইল ক্লোরাইড অর্থাৎ বলছি PVC। এটাকে আমরা করব কি? ভিনাইল ক্লোরাইডের উপস্থিতিতে, ভিনাইল ক্লোরাইডকে CaCl, এটা হলো আমাদের ভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইড, এই ভিনাইল ক্লোরাইডকে আমরা উচ্চ চাপ এবং উচ্চ তাপমাত্রা, উচ্চ চাপ আর তাপমাত্রা জৈব পারক্সাইডের উপস্থিতিতে, জৈব পারক্সাইডের উপস্থিতিতে যদি আমরা এটা বিক্রিয়া করাই, তাহলে উৎপন্ন হবে আমাদের পলিভিনাইল ক্লোরাইড।
এটার নাম হলো পলিভিনাইল ক্লোরাইড। পলিভিনাইল ক্লোরাইড। দেখো এগুলি হলো আমাদের সবই সংযোজন পলিমার। খেয়াল করো, তাহলে পলিথিন তৈরি করেছি ইথিন, তাহলে এখানে পলিথিনের মনোমারটা হলো আমাদের ইথিন। এই ইথিনের সাথে যখনই আমরা পলিমার তৈরি করছি, পলিযুক্ত করলেই হয়ে গেল কি পলিথিন। অনুরূপভাবে পলিপ্রোপিন, আমাদের মনোমারটা ছিল প্রোপিন, এই প্রোপিনের সাথে পলি যোগ করলে হচ্ছে পলিপ্রোপিন। এটা ছিল ভিনাইল ক্লোরাইড, তার সাথে যুক্ত করছি পলি, তাহলে পলিভিনাইল ক্লোরাইড। ঠিক আছে, পলিভিনাইল ক্লোরাইড আমরা এগুলো দেখলাম। আমাদের এই পলিথিন যে কাজে ব্যবহার করা হয়, দেখো প্লাস্টিকের ব্যাগ এবং প্লাস্টিকের শীট তৈরি করতে। পলিথিনের ব্যবহার বললাম কি প্লাস্টিক ব্যাগ এবং প্লাস্টিক শীট তৈরি করতে। আমাদের পলিপ্রোপিন তৈরি করা হচ্ছে প্লাস্টিক রশি, অর্থাৎ প্লাস্টিকের বিভিন্ন যে দড়ি এবং প্লাস্টিকের বোতল, অর্থাৎ আমরা যে প্লাস্টিকের বোতলগুলোয় পানি খাচ্ছি, বিভিন্ন আরসি 7 আপ খাচ্ছি, সেইগুলি। আর এই পলিভিনাইল ক্লোরাইড দিয়ে তৈরি করা হয় আমাদের এই পানির পাইপ। কী তৈরি করা হয় বললাম? পানির পাইপ, বিদ্যুৎ অপরিবাহী বিভিন্ন তার, পাইপ। এরপরে তাহলে এখন আমরা আসছি ঘনীভবন পলিমার। দেখো তাহলে ঘনীভবন পলিমার করণে এবার আমরা আসি। ঘনীভবন পলিমার করণে ঘনীভবন পলিমার, ঘনীভবন পলিমার। তাহলে ঘনীভবন পলিমারই হচ্ছে, দেখো যে পলিমারকরণ বিক্রিয়ায়, যে পলিমারকরণ বিক্রিয়ায়, যে পলিমারকরণ বিক্রিয়ায় অসংখ্য ক্ষুদ্র অণু পরস্পরের সাথে যুক্ত হওয়ার সময়, ক্ষুদ্র অণু হিসাবে পানি, অ্যামোনিয়া অপসারণ করে তাকে ঘনীভবন পলিমার বলে। ঘনীভবন পলিমার বলে। দেখো ঘনীভবন পলিমারের সবচেয়ে পরিচিত উদাহরণ হলো ঘনীভবন পলিমার হলো সবচেয়ে উদাহরণ হলো একটা কি বললাম, নাইলন 66, অর্থাৎ 6:6। এই নাইলন 66টা আমরা দেখো এখন কিভাবে প্রস্তুত করব। এই নাইলন 66 তৈরি করার জন্য, অর্থাৎ 6:6 তৈরি করার জন্য হেক্সামিথিলিন ডায়ামিন এবং অ্যাডিপিক অ্যাসিড, হেক্সামিথিলিন ডায়ামিন, হেক্সামিথিলিন ডায়ামিন, এটার নাম কি বললাম? হেক্সা, মানে 6টা মিথিলিন মূলক আছে। হেক্সামিথিলিন কয়টা অ্যামিনো মূলক আছে? 2টা, তাই এই জন্য ডাইঅ্যামিন, হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। এর সাথে বিক্রিয়া হবে হেক্সামিথিলিন ডায়ামিন, এর সাথে বিক্রিয়া হবে আমাদের কি অ্যাডিপিক অ্যাসিড, অ্যাডিপিক অ্যাসিড, বা আমরা এটা বলতে পারি হেক্সামিথিলিন ডায়োইক অ্যাসিড। এটা হলো কি আমাদের অ্যাডিপিক অ্যাসিড। এই অ্যাডিপিক অ্যাসিডের সাথে যখন এটা যুক্ত হচ্ছে, দেখো এই যুক্ত হওয়ার সময় কি হবে, এই দেখো এখানে যদি এখন আমি ভেঙে লিখি, দেখো 2টো হাইড্রোজেন ছিল, তাহলে এখান থেকে আমি আরেকটা হাইড্রোজেন এই দেখালাম, এখানেও 2টো হাইড্রোজেন ছিল, এই একটা হাইড্রোজেন আমি এখানে দেখালাম। এখন
এর ক্ষেত্রে দেখো এখন আমাদের যে জিনিসটা ঘটছে, এখান থেকে হাইড্রোজেন বেরিয়ে যাবে, এই যে এই হাইড্রোজেনটা বেরিয়ে যাবে এখানের একটা OH নিয়ে। তাহলে কি হলো, এক অণু পানি, এখান করে এই হাইড্রোজেনটা বেরোবে আমাদের এই OHটা নিয়ে। ঠিক আছে, তাহলে কয় অণু পানি অপসারিত হলো দেখো তো। এই হাইড্রোজেন যদি এই OH এর সাথে যুক্ত হয় তাহলে এক অণু পানি, এই হাইড্রোজেনটা যদি এই OH এর সাথে যুক্ত হয় তাহলে আর এক অণু পানি। তাহলে ক্ষুদ্র অণু হিসেবে কয় অণুকে পানিকে সে অপসারণ করছে, 2 অণু পানিকে অপসারণ করছে, দিয়ে আমাদের এই নাইলন 66 তৈরি করছে। দেখো তাহলে এখন এই যে বন্ড NH বন্ড CH2, এটা ছিল আমাদের কটা, 6টা বন্ড NH বন্ড এর সাথে যুক্ত হচ্ছে দেখো কি CO। তাহলে এই CO বন্ড এখানে থাকছে, এটা কি CH2 কটা, 4টে বন্ড এই CO, এই টোটালটা আমাদের এটা সেই নাইলন 66, নাইলন 6:6। আর তৈরি হলো কয় অণু পানি, 2 অণু পানি। ঠিক আছে বন্ধুরা, দেখো আমাদের জায়গা স্বল্পতার জন্য তো একটু লিখেছি, এই অণু পানি গেল, তাহলে এখান থেকে কী থাকছে NH, এই যে NH লিখেছি, তারপর এই যে CH2 লিখেছি, তারপর এই যেখান থেকে হাইড্রোজেনটা চলে গেল তাহলে NH লিখেছি, তারপর এই যে এই বন্ড, এই বন্ডের সাথে এখান থেকে OH চলে যে কী যুক্ত হচ্ছে, CO, এই যে CO যুক্ত হচ্ছে, তারপর এই যে CH2 লিখেছি, তার সাথে বন্ড, তারপর এই যে এই CO অংশটা লিখে একটা বন্ড দেওয়া আছে। ওকে, তাহলে এইটাই হলো আমাদের সেই নাইলন 66। এই নাইলন 66-এর দেখো ব্যবহার আমাদের কোথায়, এই নাইলন 66-এর যে ব্যবহার হচ্ছে আমাদের কৃত্রিম কাপড়। নাইলন 66 দিয়ে কৃত্রিম কাপড় তৈরি করা হয়, যেটা আমরা সহজেই বলি পলেস্টার। আসলে কিন্তু সেটা পলেস্টার না, ভালো শুদ্ধ বাংলায় হবে পলিএস্টার। কী নাম হবে বললাম, পলিএস্টার। এবং আমরা যে দাঁতের ব্রাশ করি, এই দাঁতের ব্রাশ তৈরি করতেও আমাদের এই নাইলন 66 ব্যবহার করা হয়। ঠিক আছে, এবার আসি আমাদের, তাহলে এগুলো গেল আমাদের গঠনের ভিত্তিতে পলিমার 2 ধরনের, প্রস্তুতি গেল, বিভিন্ন কিছু গেল, ব্যবহার গেল। এবার আসি আমাদের উৎসের ভিত্তিতে পলিমার 2 প্রকার। উৎসের ভিত্তিতে পলিমার কয় প্রকার, 2 প্রকার। উৎসের ভিত্তিতে আমাদের পলিমার 2 প্রকার, এখন সেটা দেখব। উৎসের ভিত্তিতে পলিমার 2 প্রকার, 2 প্রকার। একটা হলো প্রাকৃতিক পলিমার, আর একটা হলো আমাদের কৃত্রিম পলিমার, আর্টিফিশিয়াল, আর একটা হলো আমাদের ন্যাচারাল। দেখো প্রাকৃতিক পলিমারগুলোর মধ্যে থাকছে আমাদের বলেছি স্টার্চ, সেলুলোজ, এবং আমরা যেটা খাবার খাই হরহামেশা সেটা হলো প্রোটিন। আমরা যে প্রোটিন জাতীয় যে খাবার খাই, এই প্রোটিন হলো অ্যামাইনো অ্যাসিডের পলিমার। প্রোটিন কার পলিমার, অ্যামাইনো অ্যাসিডের পলিমার। তাহলে প্রোটিন কি দেখো লিখি, প্রোটিন হলো অ্যামাইনো অ্যাসিডের পলিমার, অ্যামাইনো অ্যাসিডের পলিমার। তাহলে আমরা বলতে পারি কি, অ্যামাইনো অ্যাসিডের পলিমারকে কি বলে, প্রোটিন বলে। এগুলি আমাদের সবই কি প্রাকৃতিক পলিমার। আরও আছে কি, রাবার, বাংলাদেশের কক্সবাজার, চট্টগ্রাম, টাঙ্গাইল, হবিগঞ্জ, এগুলোতে আমাদের কি হয়, রাবার চাষ হয়। তাহলে এগুলো গেলে আমাদের প্রাকৃতিক পলিমার। তারপরে দেখো আমাদের চুল, এগুলো কিন্তু বাড়ে, তাহলে প্রাকৃতিকভাবে বাড়ে, এটাও একটা পলিমার। এরপরে আসছে আমাদের কৃত্রিম পলিমার। তাহলে কৃত্রিম পলিমার বা প্লাস্টিক, এটা হয়ে গেল। এবার আসে কৃত্রিম পলিমার। কৃত্রিম পলিমার বা এটাকে বলছি আমরা কি, প্লাস্টিক। তাহলে দেখো কৃত্রিম পলিমার বা যে প্লাস্টিক তৈরি করছি, প্লাস্টিক কি আমাদের সস্তা, এটাকে সহজে কি ছাঁচে ফেলে বিভিন্ন শেপ অর্থাৎ আকার দেওয়া যায়।
তাহলে তার ভিত্তিতে আমরা এখন বলি এই প্লাস্টিক, যদি আমি বানানটা দেখি, দেখো প্লাস্টিক, ঠিক, এই প্লাস্টিক শব্দটি গ্রিক প্লাস্টিক শব্দটি আমাদের গ্রিক শব্দ। কোন শব্দ থেকে আসছে দেখো, আমাদের এই প্লাস্টিক শব্দটি গ্রিক শব্দ প্লাস্টিকস থেকে এসছে। কি শব্দ? প্লাস্টিক শব্দটি গ্রিক শব্দ প্লাস্টিকস। এই প্লাস্টিকস শব্দ থেকে এসছে আমাদের এই প্লাস্টিক। তাহলে প্লাস্টিকস শব্দের অর্থ হলো যেটাকে সহজে গলানো যায় বা শ্বাসে ফেলে বিভিন্ন শেপ দেওয়া যায়। তাহলে সহজ কথায় বলি, প্লাস্টিকের অর্থ হলো সহজে গলানো। তাহলে আমরা বিভিন্ন ব্যবহারে আসলো। এখন প্লাস্টিকের আমাদের ব্যবহারে বিভিন্ন সুবিধা অসুবিধা আছে, এগুলো নিশ্চয়ই তোমরা পড়বে, বইতে দেখবে যে আছে। এরপরে লাস্ট যে টপিকস আমরা বলেছিলাম, জৈব ও অজৈব যৌগের কি পার্থক্য। দেখো, জৈব আর অজৈব যৌগের যে পার্থক্য আমরা পড়বো এবারটা। জৈব এবং অজৈব যৌগের কি বললাম পার্থক্য। তাহলে জৈব এবং অজৈব যৌগের পার্থক্য যখন আমরা লিখতে যাব, দেখো বইতে আছে, আমরা এখানেও দেখি, এটাতে আমরা লিখলাম কি জৈব যৌগ, এটা হলো আমাদের জৈব যৌগ। এখানে লিখলাম অজৈব যৌগ। দেখো, জৈব যৌগের যে সংজ্ঞাটাই বলছি, যে জৈব যৌগে 1 নম্বর পয়েন্টে, জৈব যৌগ অবশ্যই কার্বন থাকবে। জৈব যৌগ অবশ্যই কি থাকবে? কার্বন থাকবে। তার মানে কার্বন ছাড়া আমাদের জৈব যৌগ হতে পারবে না। অজৈব যৌগের দু একটি ব্যতিক্রম ছাড়া সকল অজৈব যৌগে কার্বন থাকে না। যেমন দেখো, এটা কি পানি, এটা কি কার্বন আছে? তাহলে এটা অজৈব যৌগ। কিন্তু আমাদের এই যে মিথেন, এটাতে কি, এটা অবশ্যই জৈব যৌগ। ঠিক আছে। 2 নম্বর পয়েন্টে দেখো, জৈব যৌগ বিক্রিয়া হতে অনেক বেশি সময় লাগে। মানে জৈব বিক্রিয়াগুলো অনেক বেশি সময় ধরে, অনেক বেশি সময় লাগে। এটাতে দেখো, অজৈব যৌগের বিক্রিয়ায় কম সময় লাগে। তারপরে 3 নম্বরে দেখো বলেছি, জৈব যৌগ সাধারণত সমযোজী বন্ধন দ্বারা গঠিত। আর অজৈব যৌগ আয়নিক ও সমযোজী বন্ধন দ্বারা গঠিত। ঠিক আছে। তাহলে এটা দেখলাম আমরা কি জৈব এবং অজৈব যৌগের মধ্যে পার্থক্য। তো এটা তোমরা বইতে আছে এবং এটা তুলে নিয়েছো নিশ্চয়ই। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা হলো আমাদের একাদশ অধ্যায়ের 5 নম্বর লেকচার এবং সর্বশেষ ক্লাস। এর আগেও আমি এই অধ্যায়ের উপর তোমাদের 4টে ক্লাস নিয়েছি, অর্থাৎ 4টে লেকচার আছে। আশা করি তোমরা
সেই ক্লাসগুলো দেখবে মনোযোগ দিয়ে এবং এই ক্লাসটা দেখবে। এগুলো দেখলে আমরা পরবর্তী, তাহলে এগুলো আমরা দেখলাম, তাহলে পরবর্তীতে আমরা অন্য একটি অধ্যায় নিয়ে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থাকো, নিরাপদে থাকো, সেই আশা কামনা করে আজকের মতো আমি এখানে ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।